এই সময়টা ছিল একবারেই সাধারণ ডিসেম্বর ২০০৮ সাল। শীতকাল ছিল, তবে খুব বেশি ঠান্ডা পড়েনি তখনও। আমাদের বাড়িটা ছিল একতলা, চারদিকে নারকেল গাছ, এক কোণায় পুকুর আর পেছনে একটা বাঁশঝাড়। বাসায় আমরা ৬ জন ছিলাম, আমি, বাবা মা, দাদা দাদি আর ছোট বোন। খুলনার খানজাহান আলী রোডের এক পুরনো বাসার সামনে একটি ভাড়ার ঘর ছিল আমাদের। এখানে তখন থাকতেন শারমিন আপা আর তার স্বামী রফিক ভাই। তারা দুজনেই ছিলেন চুপচাপ স্বভাবের, সবসময় পর্দা মেনে চলতেন, মুখে এক রকমের অদ্ভুত শান্তি ছিল তাদের। আমরা মাঝে মাঝে খেলতে যেতাম, তিনি আমার বোনকে গল্প বলতেন। কখনো চিৎকার, কখনো উচ্চস্বরে কথা, এমন কিছুই দেখিনি তাদের মধ্যে। তাদের সংসারটাও খুব একটা ঝামেলাহীন লাগতো। সন্ধ্যায় শারমিন আপা বারান্দায় এসে বসতেন, মাথায় ওড়না দিয়ে আমাদেরকে হাসি মুখে ডাকতেন। আমার বোনকে বলতেন, বইটা নিয়ে এসো তো, রূপকথা পড়ব আজকে। সবকিছু একবারে স্বাভাবিক ছিল, বরং এতটাই শান্ত যে আজও মনে হয় এতটা নীরবতা কেন ছিল সেদিন। ডিসেম্বরের মাঝামাঝি হঠাৎ একদিন দুপুরে শুনি শারমিন আপা অসুস্থ, জ্বর, শরীর ব্যথা, কিন্তু ৩ দিনের মাথায় তার অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসা চলছিল, তবে সবাই ভাবছিল এটা সাধারণ ঠান্ডা লাগা কিংবা ভাইরাল ফিভার। তবে চতুর্থ দিন সকালে তার ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসে। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি রফিক ভাই চুপ করে বসে আছেন, চোখ দিয়ে তার অশ্রু গড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে শারমিন আপা আর নেই, তিনি মারা গেছেন। আমার কেমন জানি একটা ধাক্কা লাগলো সেদিন, যেন নিজেকে বিশ্বাসই করাতে পারছিলাম না। সেদিন দুপুরে জানাজার আয়োজন হয়, গ্রামের হুজুর আসেন, সবাই দোয়া পড়ে, কাপড়ে মোড়ানো লাশ রাখানো হয় উঠানে। কিন্তু হঠাৎই একটা ছোট্ট বিভ্রান্তি হয়। মহিলা মানুষ, তাই কে যেন তাড়াহুড়োয় ভুলভাবে লাশের মাথা পা রেখে দেয়। মাথা যেখানে থাকার কথা সেখানে পা থাকে। কেউ টের পায় না প্রথমে, হুজুরও বুঝতে পারেননি। জানাজা পড়ে যায় উল্টো দিকের। কেউ তখনও জানতেন না এই ভুল কবরের ভেতর একটি ঘূর্ণি তৈরি করে ফেলবে। লাশ নিয়ে যাওয়া হয় শারমিন আপার শ্বশুরবাড়ি, খুলনার খালিশপুরে। মাটি চাপা দেওয়া হয় বিকেল নাগাদ। আমরা সবাই দোয়া করলাম, চোখে জল নিয়ে বললাম, আল্লাহ তাকে জান্নাত দিক। কিন্তু আমাদের কারোরই জানা ছিল না রাতে আমাদের জন্য কি অপেক্ষা করছিল। ঠিক রাত 11:30, সবাই প্রায় ঘুমিয়ে গেছে। রফিক ভাই একা বসেছিলেন তার ঘরে, তিনি একটু পরে টয়লেটে গেলেন। আমাদের এলাকাটা তখন লোডশেডিংয়ের জন্য কুখ্যাত ছিল। ঠিক যখন তিনি ভেতরে, তখন পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। এরপরে ঘটে যায় ঘটনা। মাত্র কয়েক সেকেন্ডের ভেতর হঠাৎ তার কানে ভেসে আসে এক কণ্ঠস্বর, পরিচিত এক কণ্ঠ, একদম স্পষ্ট, মোমটা নেও রফিক। শারমিন আপার গলা। রফিক ভাই চিৎকার করতে পারলেন না, শরীর অবশ হয়ে গেছে তার। পরের দিন তাকে সেন্সলেস অবস্থায় পেয়েছিল ঘরের দরজার পাশে তার প্রতিবেশীরা। সকালে যখন বিষয়টা জানলাম, গায়ে কাটা দিয়ে উঠল। কেউ বিশ্বাসই করতে পারছিল না। তবে ওনার মুখে ভয় জমাট হয়েছিল, চোখের পাতায় ঘুমহীন রাতের রেশ দেখা যাচ্ছিল। শারমিন আপার মৃত্যুর 8 দিন পর জানাজার ভুল, মৃত্যুর পর শোনা কণ্ঠ, এসব প্রথমে মানুষ গুজব ভেবেছিল। কিন্তু শারমিন আপার স্বামী রফিক ভাই যখন টানা 3 রাত ঘুমাতে পারলেন না, তখন আলো জ্বালানো ঘরে কেউ ফিস ফিস করে বলে উঠল, কেন আমাকে উল্টে দিলি রফিক? এই একটা কথা ঘরের সবাই শুনতে পায়,
আলাদা আলাদাভাবে। তখন সবাই ভয় পেতে শুরু করলো ধীরে ধীরে। রফিক ভাই একদিন সকালে গায়ে কম্বল জড়িয়ে বসেছিলেন। চোখ দুটি ছিল উল্টো, মুখ কাঁপছিল, আর তিনি বারবার বলছিলেন, আমার বউও আমাকে ডাকছে কবর থেকে। রোজ রাতে আমি কিছুই করি নাই, তারপরও সে আমাকে দেখা দেয়। তারপর গ্রামের মসজিদের ইমাম 3 জন হুজুরকে ডাকা হলো। তারা পুরো বিষয় শুনে বললেন, লাশ উঠাতে হবে। 3 জন হুজুর বসে ফয়সালা দিলেন, জানাজার নিয়ম ভুল হয়েছে, লাশ উঠিয়ে পুনরায় গোসল করিয়ে জানাজা পড়ানো দরকার। একজন আত্মীয় বললেন, 8 দিন হয়ে গেছে, লাশ তো পচে গিয়েছে হয়তো। হুজুর শান্তভাবে বললেন, হয়তো ঠিক, হয়তো না, কিন্তু ভুল যেখান থেকে শুরু সেখান থেকেই ঠিক করতে হবে, নইলে আত্মা শান্তি পাবে না, এবং আপনারা কেউই শান্তিতে থাকতে পারবেন না। কবর খোঁড়া হলো সেই দুপুরে। সূর্য একটু মেঘে ঢাকা। অদ্ভুত একটা নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে আছে। আমরা 8-9 জন ছিলাম, যারা সরাসরি কবরের পাশে দাঁড়িয়ে দেখছিলাম ঘটনাটা। আমি, বাবা, রফিক ভাই, 2 হুজুর, এলাকার 2-3 জন লোক। মাটি খোঁড়ার সময় একটা অদ্ভুত গন্ধ বের হচ্ছিল না, বরং যেন ফুল আর আগরবাতির হালকা গন্ধ। হুজুর বললেন, দোয়া পড়তে থাকুন, একটুও থামবেন না। যখন কাফনের অংশ ভেসে উঠল, আমরা থমকে গেলাম, কারণ লাশ শোয়া ছিল না, সে বসে ছিল। আপনারা হয়তো কেউ বিশ্বাস করতে পারবেন না, কিন্তু নিজের চোখে দেখা। সে হেলান দিয়ে বসেছিল। শারমিন আপা, যিনি মারা গেছেন 8 দিন আগে, তিনি কবরের ভেতর একপাশে হেলান দিয়ে বসেছিলেন। মাথা নিচু, শরীর কাপড় মোড়ানো, কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল তার মুখ। মুখ ভর্তি ছিল কাফনের কাপড়। কেউ যেন ভিতর থেকে চুষে চুষে গিলে ফেলেছে। একজন বলল, ও কি বেঁচে ছিল? জ্যান্ত কবর দেওয়া হয়েছিল নাকি? তখন হুজুর এক ঝটকায় দোয়া পড়া জোরে বাড়িয়ে দিলেন। আমরা হতবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ একটা অদৃশ্য ঠান্ডা বাতাস কবরের ভেতর দিয়ে বেরিয়ে এলো। আমার হাত পা কাঁপছিল, বুকের ভেতর হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো অবস্থা। হুজুররা ভেতরে নামলেন। তার কাফনের কাপড় মুখ থেকে টানতে লাগলেন, যেন কাপড়টা আটকে আছে, ভেতরে গভীর কিছু লেগে গেছে। এক সময় কাপড়টা এক ঝটকায় বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে শারমিন আপার লাশ আবার শুয়ে পড়ল, নিঃশব্দে। এই মুহূর্তে আমরা বুঝলাম, তিনি আসলে রাগ করে বসেছিলেন। তার আত্মা অসন্তুষ্ট ছিল। দ্বিতীয় জানাজা, দ্বিতীয় শয়ান। শারমিন আপার লাশ আবার গোসল করানো হলো। এবার হুজুর নিজে কবরস্থানে দাঁড়িয়ে জানাজা পড়লেন। সবাই দোয়া করলো, কিন্তু আমি সেই দৃষ্টিটা ভুলতে পারিনি। কাফনের কাপড় মুখে চেপে ধরা, হেলান দেওয়া সেই বসা লাশ। একটা প্রশ্ন ঘুরছিল, এ কি মরার পরও কিছু বলতে চেয়েছিল? সুন্দরভাবে কবর স্থাপন, জানাজা দেওয়ার পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পর রফিক ভাই আবার বিয়ে করলেন। লোকেরা বলল, স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে চাইছে। কিন্তু তার সেই নতুন বউ আসার রাতেই কিছু ঘটল। সেই রাতে কেউ দরজায় এসে বলেছিল, এই বিয়েটা তো আমার না। অদ্ভুত বিয়ের রাত। রফিক ভাইয়ের দ্বিতীয় বিয়েটা একবারেই ছোট পরিসরে হয়েছিল। আত্মীয় স্বজন ডাকা হয়নি, শুধু 2 পক্ষের ঘনিষ্ঠজনরাই ছিল। কনের নাম ছিল সাবিয়া। মিষ্টি স্বভাবের শান্তশিষ্ট মেয়েটি কিছু বুঝেই উঠতে পারেনি, সে যে এক অভিশপ্ত সংসারের সদস্য হতে যাচ্ছে। বিয়ের রাতে সাবিয়া শোবার ঘরে একা ছিলেন, কারণ রফিক ভাই বাড়ির ছাদে কিছু কাজ করতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ একটা হালকা নখ দরজায় আসে।
সাবিয়া জিজ্ঞেস করলো, কে? একটা নারীর কণ্ঠ। আমি। সাবিয়া জিজ্ঞেস করে, আমি মানে আপনি কে? কেন? তুমি আমার কথা শোনো নাই? যে জায়গায় তুমি বসে আছো সেটা আমারই জায়গা ছিল এক সময়। তারপর দরজার নিচ দিয়ে ভেসে আসে কাফনের সাদা কাপড়ের মতো কিছু একটা। এক ঝলক ঠান্ডা বাতাস। সাবিয়া চিৎকার করে উঠে আসে। দরজা খোলে, কেউ নেই, শুধু দরজার সামনে হালকা মাটি আর গোলাপ ফুলের গন্ধ। চিৎকার শুনে রফিক ভাই ঘরে ফিরে আসেন। সাবিয়া তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সব বলে। রফিক প্রথমে কিছুই বলেন না, বসে থাকে চুপচাপ। হঠাৎ বলে, তোমার চেহারাটা আরেকজনের মতো লাগছে আজ। সাবিয়া বলল, কার মতো? শারমিনের মতো। তার কণ্ঠে ভয় ছিল না, বরং একটা অদ্ভুত শূন্যতা। সেই রাতে তারা ঘুমায়নি আর। ফজরের নামাজের পর রফিক বিছানায় ছিল না। ঘরের দরজা খোলা, বিছানা অগোছালো, কিন্তু কোথাও কোনো হিংস্রতার চিহ্ন নেই। শুধু এক টুকরো কাপড় পরে ছিল দরজার সামনে, দেখতে অনেকটা সাদা কাফনের কাপড়ের মতো। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। 3 দিন খোঁজার পর পাওয়া গেল রফিককে 1 কিলোমিটার দূরে এক ফাঁকা মাঠের পাশে। সে বসেছিল হেলান দিয়ে, একদম শারমিন আপার মতো। তার চোখের নিচে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ। কেউ যেন জোরে থাপ্পড় মেরে গালটা কালো করে দিয়েছে। রফিক ভাই বলল, সে আমাকে ডেকেছিল, বিয়ের কথা বলেছিল। আমি রাজি হইনি, তাই থাপ্পড় মারে আমাকে। সেই থাপ্পড়ের চিহ্ন 2 দিন থেকে ছিল। তারপর রাত 3টায় সে ঘুমানোর মধ্যে মারা যায়। ডাক্তার কিছুই বুঝে উঠতে পারেনি। স্বাভাবিক মৃত্যুই বলা হয়েছিল, কিন্তু গ্রামের মানুষ জানতো এটা মৃত্যু নয়, এটা শেষ প্রতিশোধ। রফিক ভাইয়ের মৃত্যুর পরও শেষ হয়নি সবকিছু। প্রতিদিন ফজরের পর ভোরবেলা ভাড়া বাড়ির উঠোনে কেউ একজন কাঁদে। একজন নারী, নিঃশব্দে, গলার নিচ থেকে ভেসে আসে চাপা কণ্ঠে। কাপড় মুখে গজে ধরা কান্না, সেই কান্না। সমস্যা হলো কেউ দেখে না তাকে। প্রথমে ভেবেছিলাম পাখি, বিড়াল হয়তো, কিন্তু একদিন ফজরের আজানের আগে আমি আমার রুম থেকে জানালা দিয়ে দেখেছিলাম তাকে। একজন মহিলা, সাদা কাপড় কাফনে, পেছনে ফিরে বসে আছে। চুল এলোমেলো, গলা কাপড়ে মোড়া, কিন্তু ঘাড় বাঁকানো, যেন এক চুল গুনলেই আমার চোখের দিকে তাকাবে। আমি দৌড়ে উঠে গিয়ে জানালা বন্ধ করে দেই। এই ভয় এখনো বুকের ভেতর জমে আছে, কিন্তু আমি কাউকে বলি নাই যে আমি তাকে দেখেছিলাম। আপা এখন কোথায় কে জানে। আমরা সেই বাড়ি ছেড়ে দিয়েছিলাম নানা সমস্যার কারণে, কিন্তু লোকেরা বলে যে কবর ভুলে তৈরি হয়েছিল, যাকে উল্টো জানাজা দেওয়া হয়েছিল, সেই আত্মা এখনো নিজের জায়গায় খুঁজে ফেরেনি। শুধু সন্ধ্যা নামলে কখনো কখনো খালিশপুরের সেই পুরনো ভাষায় মোমের আলো জ্বলে ওঠে একা একা। কেউ যখন সেই বাড়ির রাস্তা দিয়ে সন্ধ্যা বা মাঝরাতে হেঁটে যায়, তখন শোনা যায় ফিস ফিস করে কেউ যেন বলছে, আমার জানাজা উল্টো পড়েছিল, আমার শোয়ার দিক ছিল ভুল, এখন তো ঘুমাতে পারি না আমি আর।